দর্শক, স্বাগত সবাইকে আমাদের নিয়মিত টক শো। এই সময় আমি জহিরুল আলম আজ আপনাদের সঙ্গে আছি। দর্শক, আজকেও আমরা কোভিড পরিস্থিতি নিয়ে আলাপ করব এবং বিদ্যমান যে বাস্তবতাগুলো আছে, যে চ্যালেঞ্জগুলো আছে, ব্যবস্থাপনাগত যে দুর্বলতা অথবা যে পরামর্শগুলো বিশিষ্ট যারা বিশেষজ্ঞরা রয়েছেন তাদের কাছ থেকে প্রতিনিয়ত আমরা শুনছি, আলোচনা করছি। তবে দিনের কয়েকটি শিরোনাম শুরু থেকে বলে রাখতে চাই। আজকে আলোচিত চিত্রনায়িকা পরিমণি আটক হয়েছেন। বনানীর বাসা থেকে তাকে আটক করেছে র্যাবের একটি অভিযান চলেছে সেখানে। চাঁপাইনবাবগঞ্জে একটি দুঃখজনক ঘটনা, বজ্রপাতে সেখানে 17 জনের মৃত্যু হয়েছে। তারা বরযাত্রী ছিলেন। বরসহ গুরুতর আহত হয়েছেন 10 জন। অত্যন্ত মর্মান্তিক ঘটনা। করোনায় আরও 241 জনের প্রাণহানি ঘটেছে। 200-র নিচে নামছেই না। 18 বছরের বেশি কেউ টিকা ছাড়া বের হলে শাস্তির যে কথা জানিয়েছিলেন মুক্তিযুদ্ধমন্ত্রী, তিনি সেই বক্তব্য প্রত্যাহার করেছেন। আর ডেঙ্গুতে 237 জন আক্রান্ত। আজকে দ্বিতীয়বার লার্ভা পেলে 10 গুণ জরিমানা হুঁশিয়ারি দিয়েছেন উত্তরের মেয়র আতিকুল ইসলাম। আমরা এই আলোচনাটি আজকেও করব এবং ব্যবস্থাপনাগত দিক নিয়ে আলাপ করব। টিকা দেওয়া ছেড়ে যে 18 বছর ঊর্ধ্বে কেউ কাজে যেতে পারবে না, বাইরে বেরোতে পারবে না, এই বিষয়টি আজকে মন্ত্রী প্রত্যাহার করে নিয়েছেন তার বক্তব্য। কিন্তু এ ধরনের একটি বিভ্রান্তিমূলক বক্তব্য নিয়ে অনেক আলোচনা হয়েছে। এই মুহূর্তে লকডাউন চলছে এবং সেটি 10ই আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। সবাই জানেন 11ই আগস্ট থেকে জনজীবন স্বাভাবিক হওয়ার যে পরিকল্পনা, সেগুলো আমরা নির্দেশনাগুলো শুনছি। গণপরিবহন খোলা থেকে শপিং সেন্টার থেকে খোলা করে অফিস আদালত সব কিছুই খুলে দেওয়ার কথা বলা হচ্ছে। কি পরিস্থিতি এখন? এছাড়াও আমরা যে মহামারীর 18 মাস পার হয়েছে, স্কুল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে, শিক্ষা যে গভীর সংকটে পড়েছে সে কথা আমরা সবাই জানি। তার মধ্যে এটি আরেকটু আলোচনার মধ্যে এসেছে দুদিন আগে জাতিসংঘের মহাসচিবের উদ্বেগের মধ্য দিয়ে। সেই বিষয়টিও আমরা আরেকবার এই আলোচনার মধ্যে আনতে চাই। শুরুতেই পরিচিত হব তিনজন অতিথির সঙ্গে। আপনারা সবাই তাদের সঙ্গে পরিচিত। জুম প্ল্যাটফর্মে রয়েছেন স্থপতি মোবাশ্বের হোসেন, স্বাগত আপনাকে জনাব মোবাশ্বের হোসেন। রয়েছেন ডক্টর মোস্তাক হোসেন, অ্যাডভাইজার আইডিসিআর, স্বাগত আপনাকে। এবং রয়েছেন অধ্যাপক ডক্টর নিজামুদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। তিনি পুষ্টিবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, পুষ্টি জনস্বাস্থ্য বিশারদ। স্বাগত আপনাকেও ডক্টর নিজামুদ্দিন ভূঁইয়া। শুরু করতে চাই জনাব মোস্তাক হোসেন আপনার কাছ থেকেই। আসলে আমরা তো প্রতিনিয়ত যখন আলাপ করি, আলাপের মধ্যে কিছু সমালোচনা থাকে এবং কিছু বিদ্যমান বাস্তবতা থাকে, কিছু আপনাদের মাধ্যমে কিছু পরামর্শ এবং সচেতনতা আমাদের দর্শকদের জন্য, জনসাধারণের জন্য আমরা তুলে ধরবার চেষ্টা করি। আপনিও প্রতিনিয়তই আমাদের এই অনুষ্ঠানগুলোতে আসছেন এবং আপনার মাধ্যমে আমরা যে চিত্রটি সেটাই বোঝার চেষ্টা করি। আজকেও এখন আপনি যেহেতু আমাদের সঙ্গে রয়েছেন, এই মুহূর্তে যে সংক্রমণের হার, এই মুহূর্তে যে মৃত্যুর হার, এই মুহূর্তে যে নিয়ন্ত্রণের যে পদ্ধতি, এই মুহূর্তে যে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনাগত যে প্রস্তুতি, সব কিছু দেখে আপনার কাছে কি মনে হয় যে আমরা একটা কোন স্তরের দিকে এগুচ্ছি? কি খারাপের দিকে যাচ্ছি, নাকি আমরা একটা নিয়ন্ত্রণমূলক পদক্ষেপের কারণে কিছু সুফল পাওয়ার আশা করতে পারি এই মুহূর্তে? জনাব মোস্তাক হোসেন। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। আমি শুভেচ্ছা জানাচ্ছি স্থপতি মোবাশ্বের ভাই এবং অধ্যাপক নিজাম। আমরা একই প্রতিষ্ঠানে পড়াশোনা করেছি। আপনাকে শুভেচ্ছা। আমাদের পরিস্থিতি কিন্তু এখনো উন্নতি হচ্ছে এটা বলা যাবে না, বরঞ্চ আগস্ট মাসের মাঝামাঝি পর্যন্ত একটা অবনতিশীল পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে। কারণ আমাদের ঈদের আগে যে শিথিল অবস্থা ছিল তার একটা প্রভাব পড়ার একটা আশঙ্কা অক্টোবরের প্রথমার্ধে, সংক্রমণ পরিস্থিতি এবং মৃত্যু পরিস্থিতি। আর এখন যে বিধিনিষেধ চলছে তার একটা শুভ ইতিবাচক প্রভাব পড়ার কথা হচ্ছে আগস্ট মাসের মাঝামাঝির পর থেকে। তো সেটা যদি হয় তো খুবই ভালো। আর যদি আমরা দেখি যে এর আগের বারে 1 জুলাই থেকে 15 জুলাই 14 জুলাই যে বিধিনিষেধ ছিল তার খুব একটা ইতিবাচক প্রভাব দেখিনি। তবে এটা বলা যায় মন্দের ভালো হিসেবে যে সংক্রমণ একটা জায়গায় ঘুরপাক খাচ্ছে, সংক্রমণটা হঠাৎ করে লাফ দিয়ে বেড়ে যাওয়া সেটা অবশ্য হয়নি। সেটা প্রভাব যদি বলি যে 1 থেকে 14 জুলাইয়ের পর, কিন্তু তারপরে একটা বাড়ার একটা আশঙ্কা করছি আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত। তারপরে আমরা আশা করি কমে যাবে। যদি কমে না যায় তাহলে হয়তো বুঝবো যে শুধুমাত্র যাতায়াত বন্ধ করে, অফিস আদালত বন্ধ করে আমরা সেই কাঙ্ক্ষিত ফল লাভ করতে পারছি না। কারণ মানুষের যে সামাজিক মেলামেশা, সেটিকে যদি নিয়ন্ত্রণ মানুষকে নিজে থেকেই উদ্বুদ্ধ করে না করা যায়, কারণ এবার করোনা সংক্রমণ শুধু শহরাঞ্চলে সীমাবদ্ধ নেই, যেটি
আগের দুটো ঢেউ ছিল এবং সেখানে জনস্বাস্থ্য বিধিনিষেধ বিশেষ করে দ্বিতীয় ঢেউ মার্চ এপ্রিল মাসে হঠাৎ করে অনেক উঠে গিয়েছিল। 2 সপ্তাহ কম সময়ের মধ্যেই সেটিকে আবার এই যাতায়াত নিয়ন্ত্রণ যেটা লকডাউন নামে পরিচিত সেটা করে কিন্তু করা গেছে। এবারে সংক্রমণ কিন্তু গ্রাম থেকে গ্রামান্তরে ছড়িয়ে পড়েছে, যেটা আগে মনে করা হতো গ্রামে হবে না। সেই গ্রামে যদি নিয়ন্ত্রণ করতে হয়, গ্রামের যে সামাজিক সংগঠন আছে, গ্রামের যে নেতৃবৃন্দ আছেন, তাদের সক্রিয় হস্তক্ষেপ ছাড়া কিন্তু সেগুলো সম্ভব না। কারণ এই গ্রামাঞ্চলে একদিকে করোনার সংক্রমণ, এখন অফিস আদালত বন্ধ, যারা শহর থেকে গিয়েছেন তারা সেখানে সামাজিক ভাবে দাওয়াত মেলামেশা এগুলো করছেন, নানা জমায়েত করছেন। আর একটা হচ্ছে মসজিদে, সেখানে কিন্তু বিধিনিষেধ কে উপেক্ষা করে অনেক বেশি মানুষ জমায়েত হচ্ছেন, মাস্ক ছাড়া অনেকেই থাকছেন এবং তারা পারস্পরিক দূরত্ব বজায় রাখছেন না এবং নামাজের পরেও তারা নানা ধর্মীয় অনুষ্ঠান তারা করছেন মসজিদে। এগুলো কিন্তু আমাদের সংক্রমণের ঝুঁকি বাড়াচ্ছে। এছাড়াও বাজার ঘাট, চায়ের দোকান বন্ধ থাকলেও ইদানিং আবার চায়ের দোকানে জড়ো হয়ে একত্রিত হওয়া, সেখানে টেলিভিশন দেখা, একসঙ্গে টেলিভিশন দেখার কোনো আপত্তি নেই, কিন্তু দূরত্ব যদি বজায় না থাকে, মাস্ক পরা না থাকে, তাহলে কিন্তু সেগুলো সংক্রমণ বাড়াচ্ছে। এই কারণে কিন্তু আমরা 2 সপ্তাহের বিধিনিষেধের ফলাফল পাচ্ছি না। মাঝখানে 7-8 দিন বিরতি দেওয়া হলো, তারপরে আবার এখন চলছে। এটিও কিন্তু গত ডক্টর মোস্তাক, একটু আপনার কাছ থেকে জেনে নিতে চাই, যেই ধরনের যেই চরিত্রের লকডাউন আমরা দেখছি, এখানে নানা ধরনের ল্যাপসেস পরিলক্ষিত হচ্ছে এবং সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে আবার নতুন নতুন সিদ্ধান্ত আসছে। এইভাবে একজন বিশেষজ্ঞ হিসেবে আপনি কি মনে করেন যে কাঙ্ক্ষিত, এখন আপনি বলছেন যে অগাস্টের মাঝামাঝি যদি সংক্রমণ এর মধ্যে ঘুরপাক খায়, তাহলে বুঝতে হবে যে নতুন সংক্রমণ যেহেতু হচ্ছে না বা মৃত্যুহার এরকম থাকলে যে লকডাউন কাজে ফলপ্রসূ হচ্ছে এটা মনে কর, আর যদি না হয় তাহলে ধরে নিতে হবে যে এটা কাজ করছে না। এটা তো একটা অ্যাজাম্পশন, কিন্তু আপনি দেখে পরিস্থিতি দেখে কি মনে হচ্ছে যে এটা একটা কার্যকর লকডাউন এবং এটা থেকে সত্যি সত্যি আমরা বেনিফিট পাওয়ার আশা করতে পারি? না, সেটা আমি আগে বলেছি যে শহরাঞ্চলে এটি কার্যকরী হচ্ছে, কারণ এখানে যাতায়াতের প্রধান বাহন বড় বড় রাস্তাঘাট, কিন্তু বিস্তীর্ণ গ্রামাঞ্চলে কিন্তু আমার কাছে মনে হচ্ছে না যে খুব একটা কার্যকরী ভাবে এটা পালিত হচ্ছে। একদম প্রথম দিকে সীমান্ত অঞ্চলে যখন সংক্রমণ ছড়িয়ে পড়লো, সেসব জেলাতে ইতিমধ্যে কমে গেছে, সাতক্ষীরা, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী কিংবা সেই অন্যান্য জেলা। কিন্তু ঢাকা বা ঢাকা সহ যে দেশের বিভিন্ন গ্রামাঞ্চলে যে সংক্রমণ ছড়াচ্ছে, সেখানে বাড়তির দিকেই আছে। বিভিন্ন জেলায় শনাক্তের হার কোনো কোনো জায়গায় 40-এর বেশি, কোনোটা 50-কে ছাড়িয়ে গেছে। কাজেই এটা ঠিক বিস্তীর্ণ গ্রামাঞ্চলে আরো কার্যকরী করা দরকার, যে বলছিলাম। আরো একটি বিষয় হচ্ছে যে শুধুমাত্র যাতায়াত বন্ধ করে মানুষকে ঘরে থাকার কথা বলে কিন্তু নিয়ন্ত্রণ করা যাবে না। যত রোগী শনাক্ত হচ্ছে প্রত্যেককে কিন্তু ব্যবস্থাপনার আওতায় আনতে হবে। তাদের টেলিমেডিসিনের মাধ্যমে হলেও চিকিৎসার পরামর্শ দিতে হবে এবং তারা যেন আলাদা থাকে, ঘরে থাকে। যারা ঘরে থাকছে না তাদের জন্য একটা অস্থায়ী ব্যবস্থা করা দরকার, যেটাকে আমরা আইসোলেশন সেন্টার বলতে পারি কিংবা ফিল্ড হাসপাতাল বলতে পারি। ফিল্ড হাসপাতাল বলতে পারে অনেকে বুঝছেন যে বসুন্ধরার মতো আইসিইউ করে একটা পূর্ণাঙ্গ হাসপাতাল না, সেটি করার বিষয়, সেটি করলে ভালো, কিন্তু আমাদের ইমিডিয়েট দরকার হচ্ছে যারা ঘরে থাকতে পারছে না, সংক্রমিত হচ্ছে কিন্তু মৃদু লক্ষণযুক্ত, তাদেরকে রাখার জন্য একটা ব্যবস্থা করা দরকার। ঢাকা শহরে হোটেল ভাড়া করা হবে বলে পত্রিকার মাধ্যমে জেনেছি, এটা করা হলে খুবই ভালো হয়। কিন্তু গণমানুষের মধ্যে সংক্রমণ যেহেতু ছড়িয়ে পড়ছে, শুধু হোটেল ভাড়াতেই হয়তো হবে না, সেক্ষেত্রে আইসোলেশন সেন্টার করে এভাবে রোগী ব্যবস্থাপনা যারা হাসপাতালের বাইরে আছেন সেই ব্যবস্থাপনাগুলো যুক্ত করে যদি আমরা বিধিনিষেধ, যাতায়াত নিয়ন্ত্রণ, ঘরে থাকার পরামর্শ নিয়ে মাস্ক পরার কথা বলি, তাহলে এগুলো মিলিয়ে এবং টিকা দেওয়া, অবশ্যই টিকা দেওয়া। এই প্রসঙ্গে আবার আসবো, আরেকটু বিস্তারিত আলাপ করবো ডক্টর মোস্তাক হোসেন। আমরা একটু অন্য অতিথির কাছ থেকে শুনে আসি। স্থপতি মোবাশ্বের হোসেন, বর্তমান যে চিত্র তাতে আপনার সংক্রমণ কমছে না, মৃত্যুও কমছে না, আবার লকডাউনও বাড়ানো হচ্ছে, আবার লকডাউনের মধ্যে শিল্প কলকারখানাও খোলা হচ্ছে, মানুষজনের চলাচলও বেড়েছে, গ্রাম থেকে শহরে মানুষ আসছে, হয়তো শহর থেকে সেভাবে হয়তো এখন যাচ্ছে না, কিন্তু ঈদের আগে তো গেছে। সবকিছু মিলিয়ে আপনার কাছে চিত্রটি কেমন? আমার কাছে চিত্রটি খুবই দুর্ভাগ্যজনক মনে হয়, এবং সবচেয়ে বেশি দুর্ভাগ্যজনক এই জন্য মনে হয় যে আমার কাছে এই মুহূর্তে মনে হচ্ছে একটি মন্ত্রণালয় আরেকটা মন্ত্রণালয়ের গলা টিপে ধরার জন্য যত রকম পন্থা আছে তাই করছে।
যেমন ধরা গেল যে একটা এক্সাম্পল যদি দেই, এটা এর আগেও ঘটেছে, আবারও বলি যে সিদ্ধান্ত না হলো যে শিল্প মন্ত্রণালয়ের সাথে যারা জড়িত তারা সিদ্ধান্ত নিলেন দেশের বৃহত্তর স্বার্থে শিল্পগুলি খুলে দেওয়া হবে, এবং ওনারা কারোর সাথে আলাপ না করে শিল্প মন্ত্রণালয়ের সিদ্ধান্ত কার্যকর করতে হলে অনেকগুলি মন্ত্রণালয়ের সাথে বসে আলাপ করে করার কথা। ওনারা মনে করলেন আমরা শিল্প মন্ত্রণালয় খুলে দিলাম, খুলে দেওয়ার এবং বলে দিল আগামী পরশুদিন থেকে তোমরা ইন্ডাস্ট্রি চলবে। তাহলে এই মানুষগুলি আসবে কেমন করে? এখানে আমি ঠিক অন্যভাবে চিন্তা করি। তাহলে গণপরিবহন মন্ত্রণালয় চিন্তা করলো আমার সাথে তোরা আলাপ করিস নাই, তোরাই দেশের সরকার, আমি যানবাহন চালাবো না। তার পরিণতি কি হলো? এবং আপনারা যদি রাস্তায় বের হয়ে এই ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে 100 মাইল দূর থেকে আসতেছে, এদের সাথে যদি একটু কথা বলেন, এই বর্তমান সরকারকে, যে সরকারের আমি সবচেয়ে বেশি সমর্থক, যে জঘন্য ভাষা গালিগালাজ করা হচ্ছে, সেটি কি সরকারের নেতৃস্থানীয় ব্যক্তিরা কানে শোনেন না? আমি যদি দেখতাম যে গণপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী জেলখানায় তোলা হয়েছে, আমি বুঝতাম যে সরকার নিশ্চিন্ত ভাবে বসে নাই, তারা সঠিক পদক্ষেপ নিচ্ছে। আমরা তখন কি দেখতে পাচ্ছি? এই রহিমমণি করিমমণির কেস, আমি আপনার এখানে বহুবার একটি কথা বলেছি, যখন আপনার মাথা ব্যথা দূর করার সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে আপনার পায়ে বেশি জোরে বাড়ি দেওয়া। আপনি মাথা ভুলে যাবেন, পা করবেন। আমরা কিন্তু সেই ঘটনা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত। অর্থাৎ যে ঘটনা সবচেয়ে দুঃখজনক, সেটি দলের জেনারেল সেক্রেটারি সাহেবকে আমার মনে হয় আমার সরকার নিয়োগই করেছে প্রতিদিন সকাল থেকে বিকাল বেলা বিএনপির ভুল ধরা। আমি ওনার কাছে করজোরে নিবেদন করি, আপনি প্রতিদিন সকালবেলা উঠে মানুষ যেমন নিজের সন্তানের দেখভাল করে, আপনি অনুগ্রহ করে আমার দলের ভিতরে কে কে অন্যায় করছে সেই নামগুলি উচ্চারণ করেন এবং তাদের ব্যাপারে কি ব্যবস্থা নিলেন সেটি জনগণকে জানতে দেন। আপনার কাছে অবশ্যই আমি আবার ফিরবো, এই বক্তব্যটি আবার আপনার কাছ থেকে আমরা নিব। আমরা আরেকজন অতিথি, বিরতিতে যেতে হবে, আরেকজন অতিথির কাছ থেকে একটু শুনতে চাই। ডক্টর নিজামুদ্দিন ভূঁইয়া, আপনার কাছে যেটা আমি জানতে চাচ্ছি যে আমরা তো সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য পদক্ষেপ নিচ্ছি, সরকার বা এখানে কারিগরি যে পরামর্শ কমিটি আছেন তারাও পরামর্শ দিচ্ছেন, কতটা মানা হচ্ছে সেটা নিয়ে প্রশ্ন আছে। তারপরেও লকডাউন করা হয়েছে, কঠোর লকডাউন করা হয়েছে, এক্সটেনশনে যাওয়া হচ্ছে, কিন্তু এটার বাস্তবায়নের ক্ষেত্রে গিয়ে দেখা যাচ্ছে যে এক ধরনের লিনিয়েন্সি, এক ধরনের কি বলবো যে দোদুল্যমানতা দেখা যায় সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়নের ক্ষেত্রে। এটা কি সংক্রমণের জন্য অনুকূল একটা পরিবেশ তৈরি করছে না? যেমন সাম্প্রতিক উদাহরণ থেকে কথাটি বললাম যে এর আগেও আমরা দেখেছি যে গার্মেন্টস অ্যাকচুয়ালি 1 তারিখে যে খোলা হবে, এটা লকডাউন যখন দেওয়া হয়েছে তখনই গার্মেন্টস মালিকরা জানতেন, মানে তাদের আকার ইঙ্গিতে কিন্তু তারা বলেছেন এবং তারা জানেন যে কিভাবে চাপ প্রয়োগ করতে হয় এবং সেরকম একটা চাপ প্রয়োগ করেছেন। তখন তারা সরকারকে কথা দিয়েছেন যে আমরা তাদের নিজস্ব ব্যবস্থাপনায় তারা আনবেন, কিন্তু নিজস্ব ব্যবস্থাপনাটা কিভাবে হবে? গার্মেন্টস মালিকরা কি পরিবহনের দায়িত্ব নিতে পারেন এবং তাদের কি সেই পরিমাণ পরিবহন আছে? তাহলে আমাদের যখন মন্ত্রণালয়ের সঙ্গে যখন এই আলোচনাটি করেন তখন মন্ত্রণালয় কিভাবে কনভিন্স হন যে হ্যাঁ তোমরা, তার মানে কি এখানে দায়িত্ব এড়ানোরও কোনো ব্যাপার আপনি লক্ষ্য করেন কিনা? সবকিছু মিলিয়ে আপনার একটা বিশ্লেষণ জানতে চাচ্ছি ডক্টর নিজামুদ্দিন ভূঁইয়া। আমি নিজামুল হক ভাইয়া, ধন্যবাদ জহিরুল আলম ভাই। আমার সাথে এখানে ইতিমধ্যে আলোচনা করেছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ডাক্তার মোস্তাক হোসেন, এখানে বক্তব্য রেখেছেন আমাদের স্থপতি মোবাশ্বের হোসেন। উনি অত্যন্ত সুন্দরভাবে, যদিও উনি সরকারের সমর্থক, কিন্তু অনেকগুলো সত্য জিনিস উনি খুব ভালোভাবে উপস্থাপনা করেন। ডাক্তার মোস্তাক ভাইও অনেক সুন্দরভাবে উপস্থাপনা করেছেন। আসলে আমরা যেটা দেখেছি যে লকডাউনটা আসলে এখন আর সমাধান না। লকডাউন করে কি আমাদের ইকোনমি কি জীবন এবং জীবিকা যেহেতু জড়িত, এটা আমরা মধ্যম আয়ের যতই বলি না কেন, আমাদের মাথা পিছু ইনকাম যেখানে $2200 প্লাস,
আর যেখানে যুক্তরাষ্ট্রের মতো দেশে $40,000 ইনকাম, সিঙ্গাপুরে $65,000 ইনকাম, সে জায়গার মধ্যে আমাদের মতো দেশে আমরা অনেকদিন লকডাউন করে আমরা চালাতে পারবো না। তবে দুঃখজনক হলো সত্য যে গার্মেন্টস এর ব্যাপারে আপনি যেটা বলেছেন, আমরা দেখেছি হঠাৎ করে 1 তারিখে এখানে সমন্বয়ের অভাব। ওই যে মোবাশ্বের হোসেন সাহেব যেটা বলেছেন যে এই মন্ত্রণালয় ওই মন্ত্রণালয়কে দোষারোপ করছে এবং একটা প্রতিযোগিতা চলছে, এটা খুবই দুঃখজনক যে এই যে সমন্বয়হীনতা। যেমন আজকে দেখেন, গতকালকে আমাদের একটা জিনিস আমরা দেখলাম যে আমাদের মুক্তিযুদ্ধ মন্ত্রী বললো যে মাস্ক টিকা না নিলে বা মাস্ক না পরে আসলে তাকে দোকানে ঢুকতে দেওয়া হবে না, দোকান খুললেও। আজকে আবার এটা উড্র করলো। বলার দরকার ছিল কি, আবার উড্র করার দরকার ছিল কি? আমরা যেটা দেখেছি যে 1 তারিখে গার্মেন্টস খোলার একদিন আগে ঘোষণা করা হলো যে গার্মেন্টস খুলবে। গার্মেন্টস মালিকরা প্রত্যেকটা তাদের সুপারভাইজারদের মাধ্যমে, মালিক ওদের নিজে ফোন করে নাই, কিন্তু যেখানে যেখানে ফোন করলে কাজ হবে ফোন করে সবাইকে বলে দিয়েছে তোমরা চলে আসতে হবে। এখান থেকে কি করলো, বিজিএমইর সভাপতি বললো যে, এমনকি আমাদের জনপ্রশাসন প্রতিমন্ত্রীও বললো যে যারা বাইরে আছে তারা পরে আসলেও চলবে, 5 তারিখে পরে আসলেও চলবে, লকডাউন উড্র হলেও চলবে। আসলে কিন্তু লকডাউন উড্র হলে আসার পরে তাদের কারোই চাকরি থাকতো না। অর্থাৎ এমন ভাবে তাদেরকে ওনারা কন্ট্রোল করছে, ওনাদের নিয়ন্ত্রণটা পুরো গার্মেন্টস ব্যবসায়ীদের হাতে। ওনারা যা বলছে তাই হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে যে সরকারের যে অন্যান্য মন্ত্রণালয়গুলো আছে, যেমন দেখেন এই মানুষগুলো কিভাবে, মনে হচ্ছে যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিভাবে ফেরিতে কিভাবে গাদাগাদি করে আসছে, মাস্ক পরে আসছে, তারপর বাচ্চা কেউ ফ্যামিলি নিয়ে আসছে, কেউ মাথায় বেডিং নিয়ে আসছে। কি দুঃখজনক। এবং আপনাদের গণমাধ্যমের মাধ্যমে আপনার গণমাধ্যম অত্যন্ত ভালো ভূমিকা পালন করেছে। মানুষ দেখতেছে বাস্তবতা। আমাদের সভাপতি মোবাশ্বের হোসেন সাহেব যেটা বলেছেন যে মানুষ বকাবকি করতেছে, মানুষ সরকারের গালি দিচ্ছে। কেন সরকার গালি শুনবে? সরকারের তো সদিচ্ছা আছে, সরকার চেষ্টা করছে, সরকার টিকা দিচ্ছে, সরকার আমাদের ফিল্ড লেভেলে হাসপাতাল পর্যন্ত আছে। বঙ্গবন্ধু হাসপাতালের একটা সাইডে 600 বেডের হাসপাতাল করেছে, আর এটাকে 1000 করতেছে। বিভিন্ন জেলায় জেলায় চেষ্টা করতেছে, অক্সিজেন সাপ্লাই দিচ্ছে। এমনকি সরকার বিভিন্নভাবে মন্ত্রণালয়ের, স্বাস্থ্য মন্ত্রণালয়কে নিয়ে সরকার চেষ্টা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রতিনিয়তই চেষ্টা করে যাচ্ছে। এমনকি আপনারা যারা স্বাস্থ্য বিশেষজ্ঞ আছেন, আমাদের মোস্তাক ভাই কথাই বলি, মোস্তাক ভাই প্রতিনিয়ত প্রতিদিন রাত্রেই কোনো না কোনো টেলিভিশনে উনি মানুষকে সচেতন হওয়ার জন্য বারবার বলছে। কিন্তু সচেতন তো আসলে বাংলাদেশের মানুষের কথা বলি লাভ নাই। পৃথিবীর কেউই এই লকডাউন, দীর্ঘদিন লকডাউন কেউ মেনে নিতে পারছে না। এমনকি আমরা দেখছি যে আমাদের দেশের স্বাস্থ্যবিধি আমরা মানছি না, ঠিক আছে, কিন্তু আমরা চেষ্টা করছি। পৃথিবীর অন্যান্য দেশও আপনারা এক্সাম্পল দিয়ে দেখুন, যুক্তরাষ্ট্রে এখন আজকে 75,000 80,000 সংক্রমণ হচ্ছে, তারা টিকাও নিয়েছে, কিন্তু তাদের 70% লোক টিকাও নিয়েছে। কিন্তু আমাদের এখানে এখন যে জিনিসটা হলো যে, যেটা আপনি আলোচনায় বলছেন যে পরে আনবেন, আমাদের এখানে টিকা দেওয়া ছাড়া এমনকি আমাদের কোনোভাবেই সম্ভব না। কারণ আমাদের 24 লক্ষ দোকান আছে, দোকানগুলো খুললে এখানে 1,15,00,000 তাদের শ্রমিক আছে, তো মালিক শ্রমিক মিলিয়ে সেখানে সবাইকে টিকা দিতে হবে। ডক্টর নিজামুল হক ভূঁইয়া, ঠিক আছে, কিন্তু আমরা তো একটা আপৎকালীন তো একটা টিকা তো একটা দীর্ঘমেয়াদী একটা সমাধান, সেটা নিয়ে সেই প্রক্রিয়ায় তো অবশ্যই সরকার যাবে এবং সেটা চলমান আছে। এখন যে এমার্জেন্সি বা কন্টিনজেন্সি প্ল্যান হিসাবে যে লকডাউনের সিদ্ধান্তটা দিল, আমার প্রশ্নটা হচ্ছে এই যে লকডাউনের সিদ্ধান্ত তো আপনি দিয়েছেন এবং কঠোরভাবে বাস্তবায়নের কথা বলেছেন, তাহলে 9 দিন পরে 10 দিনের দিন যখন আপনি এইভাবে রাস্তাঘাট খুলে দিলেন বা মানুষজনকে চলাচলে বাধ্য করলেন, তখন এই বাকি 9 দিনের কঠোর লকডাউনের ফলাফলটা কি পেলেন? তো তাহলে এটা এই লকডাউনের অর্থটা কি? লকডাউন হচ্ছে আমাদের স্বাস্থ্যবিধি, মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব মেনটেন করা, এবং আমরা যেগুলো গণহারে টিকা দেওয়া ছাড়া আমরা এর থেকে মুক্তি পাবো না। কারণ করোনা আমাদের মোটেই ছাড়ছে না, পৃথিবীর কোথাও ছাড়ছে না। পৃথিবীর যেখানে টিকা দেওয়া হচ্ছে সেখানে আমেরিকা প্রথম বলেছে যে আমরা মাস্ক পরা লাগবে না, কিন্তু এখন আবার বাধ্য করছে যে মাস্ক পরার জন্য, যে টিকা নেওয়ার পরও মাস্ক পরতে হবে। আর আমাদের এখানে যে লকডাউন গুলো দেওয়া হলো, লকডাউন গুলো ইমপ্লিমেন্ট করতে হলে, যেটা মোস্তাক ভাই বলেছিলেন প্রথম দিকে, আমাদের গ্রাম পর্যায়ে আমাদের ইউনিয়ন কাউন্সিল আছে, আমাদের হেলথের কথাই বলেন না, আমাদের কমিউনিটি ক্লিনিক আছে 16,000, আমাদের প্রতিটা উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স আছে, এগুলোর সংখ্যা বাড়ানো হয়েছে 30 থেকে 50 সিট, জেলা পর্যায়ে 100 থেকে 250 সিট করা হলো। আমাদের এত স্বাস্থ্যকর্মী থাকার পর আমাদের 9 লক্ষ স্বাস্থ্যর সাথে জড়িত আমাদের কর্মী রয়েছেন, ডাক্তার, চিকিৎসক, কর্মচারী, কর্মকর্তা সব মিলিয়ে আমাদের স্থানীয় সরকারের এত বড় কাঠামো রয়েছে, কিন্তু আমরা কি কোথাও কাজ করছি? প্রথম দিকে আমরা দেখলাম যে প্রথম যখন করোনা আক্রান্ত হলো, প্রথম দিকে আমরা ঢাকা শহরে দেখলাম যে প্রথম শিবসারকে ধরা হলো, শিবসারকে লকডাউন করে দিল, শিবসার করোনা কন্ট্রোল হয়ে গেল। আমরা দেখলাম যে আমাদের তোলার বাগে মিরপুরে, তারপরে আমাদের উহারিতে আমাদের লকডাউন দেওয়া হলো। এমনকি দেখা সুন্দরভাবে, এমনকি দেখা যায় স্বেচ্ছাসেবকরা, ওখানকার ওয়ার্ড কমিশনাররা
ওরা নিজেরা এসে সহযোগিতা করছে এবং ভলান্টিয়াররা এসে সহযোগিতা করছে। আমরা দেখছি যে আমাদের যে স্থানীয় এমপিরা রয়েছেন, যেমন আমরা দেখছি চাঁপাইনবাবগঞ্জে একজন এমপি ডাক্তার শিমুল যেভাবে সুন্দরভাবে কন্ট্রোল, এমন যে ডাক্তার রুহুল হক তার আপনার আমরা দেখেছি সাতক্ষীরাতে তার এলাকাতে যেভাবে কন্ট্রোল করলো সবাইকে নিয়ে, যে করোনা যেখানে 62% হয়ে গেছে সেখানে কন্ট্রোল করে 10-12% নিয়ে আসছে। সেখানে কি আমরা চেষ্টা করলে, আন্তরিক হলে আমরা কি এটা করতে পারি না? কারণ আসলে আমরা কেউ আন্তরিক না, আমরা সরকার দিকে তাকিয়ে আছি। সরকার কি করছে, সরকারের কি দিক নির্দেশনা আসছে, সেই দিক নির্দেশনার দিকে সবাই তাকিয়ে আছি। আর একটা গ্রুপ আছে কেবল সমালোচনা করতে আছে যে কিছুই হচ্ছে না। আর আবার কেউ বিরোধী দলের সমালোচনা করছি। সেখানের মধ্যে আমরা না করে আমরা কিভাবে সমন্বয় করে আমরা এটা সমাধান করতে পারি, এবং আমাদের যে লকডাউন গুলো করে, লকডাউনটা করার অর্থ হলো কি, এটাকে কন্ট্রোল করা, যাতে সংক্রমণ এক জায়গা থেকে আরো জায়গায় না যেতে পারে, মানুষ থেকে মানুষের মধ্যে ট্রেসিংটা না হতে পারে। সে ব্যাপারে তো আমরা কাজ করছি, কিন্তু আমরা দেখছি যে লকডাউনটা দিয়ে কিন্তু সেটা কন্ট্রোল যেহেতু হচ্ছে না, যদি কন্ট্রোলে না হয় তাহলে লকডাউন না দিয়ে আমরা সুইডেনের মতো ছেড়ে দিই। সুইডেনে লকডাউন দেয় নাই এবং তারা কন্ট্রোল করেছে। আমরা দেখেছি যে সুইডেনে তাদের, যদিও তাদের লোক সংখ্যা অনেক কম, 1 কোটি লোক মাত্র, তারা কিন্তু লকডাউন দেয় নাই। তাদের যদিও তাদের দেখা গেল যে ইতালি কিন্তু কঠিন লকডাউন দিয়েছে কয়েকবার, ইতালিতে 2%। ঠিক আছে ডক্টর নিজামুল হক ভাইয়া, আপনার মতামত পেয়েছি। আমি ডক্টর মোস্তাকের কাছে যাব। এই যে বিভিন্ন ধরনের বক্তব্য আসছে, আপনার মানে এই মুহূর্তে আপনার টিকা কার্যক্রম যেভাবে শুরু হয়েছে এবং আমাদের এই উচ্চ পর্যায়ের বৈঠক থেকে মুক্তিযুদ্ধ মন্ত্রী সাহেব যে কথাটি বললেন, নিশ্চয়ই হয়তো এটা ওনার আন্ডারস্ট্যান্ডিংয়ের ক্ষেত্রে কিছুটা ভুল ছিল, কারণ ওই আপনার 11 তারিখের মধ্যে 18 বছরের নিচে 12 কোটি লোককে, 12 কোটি জনসংখ্যাকে টিকার আওতায় আনা, টিকা সেবা দিয়ে তাদেরকে রাস্তায় নামানো বা কাজে নামানো, এটা তো সম্পূর্ণ অবাস্তব একটা প্রপোজিশন ছিল। যাই হোক, এটা প্রত্যাহার হয়েছে বক্তব্য। কিন্তু অ্যাকচুয়ালি এই মুহূর্তে যে করণীয় বা এই মুহূর্তে যে কৌশল, সেটা কি হওয়া উচিত, এই সম্পর্কে আপনার কাছ থেকে একটু জানতে চাই। এটি আমি কিছুটা আগেই বলেছি যে আমাদের 3টি ক্ষেত্রে একসাথে কাজ করতে হবে। যেটা রোগী ব্যবস্থাপনার কথা বললাম, যে আজকে যারা 13,000 শনাক্ত হলো তারা সবাই কিন্তু হাসপাতালে কেউ যায়নি, হয়তো 1-2 জন যারা পরে দেরিতে শনাক্ত হয়েছে তারা হাসপাতালে আছেন। এদেরকে যদি প্রথম থেকেই আমরা ফলো আপ করে প্রাথমিক সেবা দেই, যেটি ঢাকা শহরের হোটেলের মাধ্যমে করার প্রস্তাব হয়েছে, বা এরকম যদি উপজেলা হেলথ কমপ্লেক্সে যেখানে সাধারণ যে লো ফ্লো অক্সিজেন সেটা দিয়েই সারানো যায়, এটা যদি সবাইকে আমরা একটা আওতায় আনি এবং যে বাসায় আছে তাকেও যদি আমরা খোঁজ খবর করি টেলিফোনের মাধ্যমে, অন্তত কিভাবে তার বিপজ্জনক চিহ্ন সে বুঝতে পারবে, কখন হাসপাতালে আসতে হবে, তাহলে কিন্তু হয়তো সে বিপজ্জনক চিহ্নই হয়তো তারা আসবে না এবং তারা বিশ্রামে থাকবে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমরা একটু ফলো আপ করা দরকার, যে অনেকেই এটা গুরুত্ব না দিয়ে কিংবা জীবিকার বাধ্যবাধকতায় তারা বাইরে চলাফেরা করছেন, তারা কিন্তু গুরুতর অসুস্থ হয়ে পড়ছেন হঠাৎ করে, এবং তখন তারা হাসপাতালে আসছে। অনেকে পরীক্ষাই করাচ্ছেন না, তারা পরীক্ষা না করে তারা ঘোরাফেরা করছেন, হঠাৎ করে অসুস্থ হয়ে তারা হাসপাতালে আসছেন, তখন পরীক্ষা করে পাওয়া যাচ্ছে করোনা পজিটিভ। এই রোগী ব্যবস্থাপনাটা হচ্ছে আমাদের 1 নাম্বার। যারা হাসপাতালের বাইরে আছেন, বিশেষ করে হাসপাতালে যারা আছেন তাদেরকে ব্যবস্থাপনাতে আসেনি। ডক্টর মোস্তাক একটু জানতে চাচ্ছি, সেটা রোগী ব্যবস্থাপনার কথা বলতে গেলে আমাদের চিকিৎসা পরিকাঠামোর কথা আসে এবং আমাদের সেবা দেওয়ার যে সামর্থ্য সেটার প্রসঙ্গ আসে। আপনি দেখেন, আপনি নিজেও এখন উল্লেখ করলেন যে এখন যে পরিস্থিতি, সেখানে কিন্তু আমাদের প্রতিবেশী ভারত বা অন্যান্য দেশ যারা আরও অ্যাডভার্সলি এফেক্টেড, তাদের তুলনায় এখনও আমাদের মৃত্যুহার অত সেই পর্যায়ে পৌঁছে নাই। সেখানে এসেই কিন্তু আমরা বলছি যে আমাদের সামর্থ্য মোটামুটি আর সিট দেওয়ার আর সুযোগ নাই। এখন আমাদের হোটেলের কথা চিন্তা করতে হচ্ছে, হুইচ ইজ কমপ্লিটলি মানে এক ধরনের একটা কি বলবো যে অসহায়ত্বের ব্যাপার আর কি, যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে এর থেকে বেশি ধারণ করা বা এর থেকে বেশি সেবা দেওয়ার সামর্থ্য নেই। তাহলে কিভাবে আমরা খোদা না করুন যে পরিস্থিতি অবনতি হলে সেটা কিভাবে আমরা মোকাবেলা করব, সেই পরিকল্পনাটা কি বর্তমান কাঠামোর মধ্যে কি আপনি মানে যথেষ্ট মনে করছেন কিনা, না করলে এটার জন্য কি প্রস্তুতি আছে আমাদের? দেখুন, আমি কোথায় বলছি, হোটেলে কিন্তু গুরুতর রোগীরা যাবে না। যে সমস্ত রোগীরা বাসায় থেকে আইসোলেটেড থাকতে পারছে না, চিকিৎসার আওতায় মানে প্রাথমিক স্বাস্থ্য সেবা টেলিমেডিসিনের আওতায় আসছে না, তাদেরকে আপনাকে অবশ্যই একটা জায়গায় রাখতে হবে। সেটি শহরে হোটেলে হতে পারে, গ্রামাঞ্চলে উপজেলা হেলথ কমপ্লেক্সে প্রাঙ্গণে বা খালি ভবনে কিংবা শূন্য কমিউনিটি সেন্টার বা শূন্য স্কুল ঘরে, কলেজ ঘরে তাদের রাখার প্রস্তাব কিন্তু আমরা বারবার করেছি। সেটাই যদি হয় খুবই ভালো হবে, কারণ এরা গুরুতর অসুস্থ নয়। প্রথম থেকে তাদের দেখভাল করার জন্য হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন নেই। হাসপাতালে তারাই যাবে যাদের অক্সিজেনের সম্পৃক্ততা 90-94% নিচে,
কিংবা প্রচন্ড অসুস্থ, বুকে ব্যথা কিংবা নিঃশ্বাস নিতে পারছে না, অন্যভাবে অসুস্থ, তাদের জন্য হাসপাতালে বেডটা খালি রাখা দরকার। সেটার জন্য একটা বড় পরিকল্পনা, সেটার জন্য হোটেলের বাইরে আপনি পরামর্শ দিচ্ছিলেন যে আইসোলেশন সেন্টার হওয়া দরকার। সেই আইসোলেশন সেন্টার এখন ডক্টর নিজামুল হক যেটা বললেন যে বঙ্গবন্ধু মেডিকেলে সেখানে 600 বেডের একটা ফিল্ড হসপিটাল তৈরি করা হচ্ছে। আমি বলছি যে এটা সারা দেশে এই ধরনের আইসোলেশন সেন্টার করা, যেটা আপনাদের পরামর্শ ছিল স্কুল, কমিউনিটি সেন্টার বা অন্যান্য স্থাপনাগুলো, সেগুলো করার ব্যাপারে কোনো প্রস্তুতির কি আপনি দেখতে পাচ্ছি কিনা আমরা? সেটারই একটা প্রাথমিক হচ্ছে শহরের হোটেলগুলো। হোটেলে তো আপনার আইসোলেশন সেন্টার করার জন্য যে আলাদা ব্যবস্থা সেটা করতে হচ্ছে না, হোটেলে আলাদাভাবেই থাকছেন, কিন্তু সব জায়গায় হোটেল নেই। বেশি আশা করি পর্যায়ক্রমে হোটেলের যেখানে হোটেল নেই সেখানে উপজেলা হেলথ কমপ্লেক্স বা কমিউনিটি সেন্টারে সেটি করা যাবে, যেখানে রোগীর সংখ্যা অনেক বেশি। আর বঙ্গবন্ধু মেডিকেলে যেটি করা হচ্ছে এটা কিন্তু হাসপাতালেরই একটা বর্ধিত অংশ। হাসপাতালের বর্ধিত অংশ করতে অসুবিধা নেই, কিন্তু তার চেয়ে বেশি দরকার এরকম আইসোলেশন সেন্টার। কারণ আইসোলেশন সেন্টারের মাধ্যমে যদি আমরা গুরুতর রোগীর সংখ্যা কমাতে পারি তাহলে হাসপাতালের আইসিইউর উপর চাপ কমে যাবে। কিন্তু হাসপাতালে আসার আগেই আমাদেরকে ইন্টারভেনশন দরকার। সেটি হচ্ছে যেটা হোটেলের মাধ্যমে বলা হচ্ছে বা আইসোলেশন সেন্টার যেগুলো পর্যায়ক্রমে করা হবে বলছে সরকার। তো ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় প্রজ্ঞাপন দেওয়া হয়েছে যে ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে জনপ্রতিনিধিদের নিয়ে করোনা প্রতিরোধ সহায়ক কমিটি করা, যাদের প্রথম কাজ হবে যারা শনাক্ত হচ্ছে তাদেরকে বাসায় থাকতে সহায়তা করা। অর্থাৎ যাদের অসুবিধা হচ্ছে বাসায় থাকতে, তাদের খাবারের প্রবলেম বা অন্য সমস্যা তাকে সহায়তা দেওয়া এবং প্রয়োজনে টেলিমেডিসিনের মাধ্যমে তাদেরকে চিকিৎসা সহায়তা দেওয়া এবং গুরুতর অসুস্থ হলে তাদেরকে হাসপাতালে আনতে সহায়তা করা। এটি কিন্তু প্রজ্ঞাপন হয়েছে, তবে কার্যকরী সংখ্যা এখনো সন্তোষজনক না। বেশ কিছু এলাকায় এ ধরনের কমিটি হচ্ছে, তারা কাজ করছেন। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ এবং গ্রামাঞ্চলে কিন্তু প্রত্যেকটা বাড়ি বাড়ি যাওয়ার স্বাস্থ্যকর্মী আছে, শহরাঞ্চলে কিন্তু এটা নেই। শহরাঞ্চলে স্বাস্থ্য কাঠামোটা একেবারেই দুর্বল, বড় বড় হাসপাতাল আছে কিন্তু এলাকা ভিত্তিক, এখানে কমিউনিটি ভিত্তিক কোনো স্বাস্থ্য কেন্দ্র নেই। যেভাবে গ্রামে কমিউনিটি ক্লিনিক আছে এবং বাড়ি বাড়ি যাওয়ার জন্য হেলথ অ্যাসিস্ট্যান্ট, ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট এবং স্যানিটারি ইন্সপেক্টর, হেলথ ইন্সপেক্টর রয়েছে। এছাড়া অনেক এনজিও গ্রামাঞ্চলে কাজ করে, তারা বিস্তৃত আছে। শহরে কিন্তু এই সংখ্যাটা, সেই জনসংখ্যা অনুপাতে কম। স্থপতি মোবাশ্বের হোসেন, আপনি শুনছিলেন ডক্টর মোস্তাক হোসেনের কথা, আমাদের পরিকল্পনা, প্রস্তুতি এবং সামনের দিনের যে চ্যালেঞ্জগুলো আছে সেটার আঙ্গিকে। আপনি জনসম্পৃক্ততার কথা বলছিলেন। এই আলোচনা তো এই 18 মাস ধরে এই আলোচনা চলছে। জনসম্পৃক্ততা বা স্থানীয় প্রতিনিধি কমিটি করার কথা বলা হয়েছে, বা এরকম ভলান্টিয়ার্স বা বিভিন্ন সংগঠন, রাজনৈতিক সংগঠন সবকিছু মিলিয়ে এই একটা মহামারী, সেটা একা সরকারের পক্ষে আসলে মোকাবেলা করাও কিন্তু একটা কঠিন, একটা জায়গান্তিক একটা কাজ। সেখানে আমরা কিন্তু প্রতিনিয়ত সরকারের সমালোচনা বা আলোচনা করছি বা প্রত্যাশার জায়গাগুলো আছে। সামগ্রিক বা একটা হলিস্টিক অ্যান্ড একটা কালেকটিভ অ্যাপ্রোচ কেন এই মহামারী মোকাবেলার ক্ষেত্রে দেখা যাচ্ছে না? দেখেন, মুস্তাক ভাই খুব সুন্দরভাবে কথা বলেছে যে আমরা যদি একদম খোলা মন নিয়ে চিন্তা করি, ঢাকাতে বরং সহযোগিতার হাত অনেক কম, আমাদের প্রত্যন্ত অঞ্চলগুলিতে সহযোগিতার হাত রয়েছে। আর আমি একটা জিনিস আপনাকে বলতে চাই, আজ থেকে 70-80 বছর আগে যখন মানুষের এই ধরনের ট্রিটমেন্টের সুযোগ সুবিধা গ্রামগুলিতে ছিল না, তখন কারো বাসায় স্মল পক্স হলে ওই এলাকার মানুষ প্রত্যেকের বাড়ির ছেলে মেয়েদেরকে বলতো যে ওই বাড়িতে বা ওই গ্রামটাতে তুমি যাবা না। তাহলে 70 থেকে 80 বছর আগে আমাদের অলমোস্ট লেখাপড়া জানে না, হেলথ জিনিস বোঝে না, তারা এই কাজটি যদি করতে পারে এবং তার মাধ্যমে কিন্তু স্মল পক্স থেকে মানুষ, বাংলাদেশের মানুষ মুক্ত হয়েছে। অর্থাৎ স্মল পক্স মানুষ থেকে মানুষের ভিতরে যায়, করোনাও ঠিক একই। স্মল পক্স যেভাবে স্প্রেড করে হুবহু একই পদ্ধতিতে মানুষ থেকে মানুষে যায়। তো মশা থেকে যদি যায় মশা মারতে পারি, মানুষ থেকে মানুষে গেলে আমি মানুষকে মেরে রোগ কমাতে পারি না। অর্থাৎ ওইখানে মুস্তাক ভাই যে কথাটি বললেন, অ্যাওয়ারনেস, এবং অ্যাওয়ারনেস কখনোই সরকার এককভাবে করতে পারে না। সরকার করতে পারে না, কিন্তু তাদের সমন্বয়ের বিরাট প্রয়োজন ছিল। যেমন ধরেন আমার গ্রাম আশুগঞ্জে গত ঈদের আগ পর্যন্ত একটি মানুষও মাস্ক করতো না। তারা শহর থেকে কেউ গেলে তাকে আইসোলেট করে রাখতো। কিন্তু এই 2 ঈদে যে পরিমাণ মানুষ
যে পদ্ধতিতে গেছে, এবং এই কথা বলতে যে আপনি এখন একটু কথা বলি, আপনি বললেন মন্ত্রী মহোদয় এটি প্রত্যাহার করেছেন, ট্রান্সপোর্ট আলারাও তো কয়েকদিন পরে প্রত্যাহার করবে। তাহলে প্রত্যাহার কখন করলেন? যেমন একজন মানুষ মনের দুঃখে 20 তলা থেকে লাফ দিয়া আত্মহত্যা করতে যে মাঝপথে তার মনে হলো আরে আমি কেন আত্মহত্যা করব, তাতে কি তার কোনো উপকার হওয়ার সম্ভাবনা আছে? সে তো 10 তলা পর্যন্ত চলে এসছে, সে তো মাটিতে পড়ে মারাই যাবে। এই যে প্রত্যাহারগুলি, এই অবাস্তব ঘটনাগুলি কোথায় ঘটছে সেটি আপনাকে চিন্তা করতে হবে। এই অবাস্তব অগ্রহণযোগ্য ঘটনাগুলি সমন্বয়হীনতা ঘটছে ঠিক সেই জায়গায় যেখানে আমার প্রধানমন্ত্রী বসবাস করেন, যেখানে আমার রাষ্ট্রপতি বসবাস করেন, সেই তাদের চোখের সামনে এই ঘটনাগুলি ঘটছে। তাহলে তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? বিশ্বের বহু দেশে এই ধরনের ঘটনা ঘটলে আপনার পদত্যাগ করার ব্যাপার আছে। আমরা যা খুশি তাই করব, পদত্যাগ না করে প্রমাণ করব আমি প্রধানমন্ত্রীর কত নিকটে এলব। এইটি হচ্ছে একটি ঘটনা। আমি আপনার টেলিভিশনের মাধ্যমে প্রতিনিয়ত আমার প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছি যে এন্ড ইউজারকে পানিশমেন্ট দেন না। চুরি করেছে, ডাকাতি করেছে, খুন করেছে, আপনাকে খুঁজে বের করতে হবে কি কারণে করেছে, কারা এটার উৎসাহ জুগিয়েছে, কারা এটার বেনিফিশিয়ারি, তাদেরকে ধরেন। আপনি তো তাদেরকে ধরছেন না, পুলিশও তাদেরকে ধরছে না, তারা কিন্তু বহাল তবিয়তে আছে। এই সামগ্রিক এই অবস্থাগুলি, এই যে সিদ্ধান্তগুলি যেগুলি না হচ্ছে, মুস্তাক ভাই যেগুলি বললো, আপনারা যদি ভিতরে যে খোঁজ নেন, মন্ত্রণালয় ভার্সেস মন্ত্রণালয়ের মধ্যে যুদ্ধ চলছে। আমাকে তো ডাকে নাই, আমাকে তো ভালোভাবে বলে নাই, আমাকে তো রিকোয়েস্ট করে নাই, আমার মতামত তো নেয় নাই। আর করোনা না থাকলে তো প্রত্যেকটার ব্যাপারেই বিদেশ ভ্রমণের একটি ব্যবস্থা থাকতো। আর পাশাপাশি বাংলাদেশের আওয়ামী লীগের মতন একটি শক্তিশালী প্রতিষ্ঠানের জেনারেল সেক্রেটারি সাহেবের প্রতিদিনের বক্তব্য আপনি লিস্ট করে যদি ছাপানো শুরু করেন, একটি মাত্র কথা, বিএনপি। আরে আমার সন্তান চুরি ডাকাতি করছে, বিএনপির ছেলে পেলেরা ডাকাতি করুক, মারামারি করুক, মানুষ খুন করুক, আমার তো প্রথম দায়িত্ব আগে আমার সন্তানকে সৎ পথে নিয়ে আসা। সেই কাজগুলি আমরা কেন করতে পারছি না? ভাই বিএনপি আসছে নিশ্চয়ই, বিএনপিরও তো একই আলোচনা, বিএনপির তো আর কোনো অ্যাক্টিভিটি নাই, ওনারাও তো সেই প্রতিদিন এই মানে বিবৃতি যুদ্ধই তো হচ্ছে দুই পক্ষের মধ্যে। আমি তো তাকে হিসাবের মধ্যে নিতে চাই না। আমার জেনারেল সেক্রেটারি তাকে হিসাবের মধ্যে নেয় কেন? তাকে কি আওয়ামী লীগ জেনারেল সেক্রেটারি করেছে সাথে শুধু বিএনপির রেকর্ড বাজানোর জন্য? আওয়ামী লীগের মধ্যে সব পরেশগার, একেবারে সব, কেউ কোনো অন্যায় করছে না। উনি একজনের নাম বলেছে কখনো, মাঝে মাঝে বলে কঠোর শাস্তি দেওয়া হবে। আমি ওনাকে জিজ্ঞেস করলাম কাকে কাকে শাস্তি দিয়েছেন আমাকে একটু বলেন তো। এই যে আগুনে এতগুলি মানুষ মারা গেল, কয়েকটি কেসের শুধুমাত্র জিডি হয়েছে, কোর্টে এখন পর্যন্ত কেস হয় নাই কেন? তাহলে আগুন লাগা আপনি কিভাবে বন্ধ করবেন? আমি তো এই কমিটিগুলির সাথে আছি, আমি তো জানি। আর একটি তথ্য আপনাদেরকে দেব, সেটি আপনাদের সবাই জানা উচিত। কেন এত লোক বাড়িতে যায় না বলার পরেও আমরা অনেকগুলি কি বলে বস্তিতে খোঁজ নিয়েছি। বস্তিতে আমরা যে দৃশ্যটি দেখতে পাই, 8 ঘন্টার শিফটের দৃশ্য দেখতে পাই। বস্তিতে যে যখন মানুষ দেখি তখন হয় সকালবেলার শিফটের মানুষ আছে, আর দুপুর আর বিকালের গুলি আপনার তারা ডিউটিতে চলে গেছে। শিফট অনুযায়ী একই বাড়িতে 3 রকমের মানুষ থাকে। যখন আপনি লকডাউন দিলেন, এখানে উপচে পড়া মানুষ, মানে 3 শিফটে খালি থাকতো, এক শিফটের মানুষ দেখা যেত। আর এখানে দেখা যাচ্ছে যে গান আড়ানোর জায়গা নাই, মারামারি খুনাখুনি। সেই কারণে সর্ব অবস্থাতে সব রকম বাধা বিপত্তির মধ্যেও তারা গ্রামে চলে গেছে অন্তত নিঃশ্বাস নেওয়ার জন্য। এই তথ্যটি আমাদের অনেক এক্সপার্ট, অনেক জ্ঞানী গুণী ব্যক্তি নেয় নাই। আমরা এই তথ্যটি সংগ্রহ করেছি। একটি চকিতে 3 জন মানুষ থাকে, 3 শিফটে থাকে। এই তথ্যগুলি আমাদেরকে জানতে হবে। আর এদের খাওয়া পড়া এগুলির ব্যবস্থা আমরা করব কি করব না। এখন আমি আসি মুস্তাক ভাইয়ের সেই কথায়, বিশ্বের অনেকগুলি উন্নত দেশে হোটেল ব্যবসা কমে গেছে, এটি একটি কারণ। আরেকটা হচ্ছে হঠাৎ করে হসপিটাল বা এই যে আইসোলেশনের জায়গা করার জন্য বেস্ট প্লেস ইজ দ্য হোটেল। পৃথিবীর অনেক উন্নত দেশে হোটেলকে এই পারপাসে ব্যবহার করা হচ্ছে। আর ওইভাবে যদি চিন্তা করেন, একটা ঢাকাতেই আমি এক্সাম্পল দেই, স্কয়ার হসপিটাল তৈরি হয়েছিল একটি 5-star হোটেল হিসাবে, that has been converted into hospital. So
মুস্তাক ভাই খুব সুন্দরভাবে একটি কথা বলেছে যে হোটেলে আইসোলেশন করে রাখা অনেক সহজ। প্রশ্ন হচ্ছে এর টাকা পয়সাগুলি কে দিবে, এদের খাওয়ার ব্যবস্থা কে করবে? এই প্রশ্ন আমি মোবাশ্বের ভাই, এই প্রশ্নের উত্তর আমরা নেওয়ার চেষ্টা করব, খুঁজবার চেষ্টা করব। আজকে সময় একটু সংক্ষিপ্ত, আমরা শেষের পথে আছি। আমরা মতামত নেব বাকি দুজন অতিথির, তারপর আমরা বিদায় নিব। অধ্যাপক ডক্টর নিজামুল হক ভূঁইয়া, ছোট করে যদি এই আলোচনা অনেকদিন করেছি, একটু জাতিসংঘ মহাসচিব আবারও উদ্বেগ প্রকাশ করেছেন যে একটা শিক্ষা জীবন সংকটের মধ্যে আছে, আর এখনকার বাংলাদেশের বাস্তবতায় তো আসলে শিক্ষা প্রতিষ্ঠান খুলবার মতো সেই পরিস্থিতি নাই। কিন্তু কি করা যেতে পারে? এখানে একটা সারা পৃথিবীতে এটা একটা বিরাট সংকট হয়ে গেছে। 168 মিলিয়ন শিক্ষার্থী আছে, তার মধ্যে 2.5 কোটি 3 কোটির মতো শিক্ষার্থী আর কোনোদিন স্কুলেই যাবে না, এই ধরনের একটা ড্রপ আউট হয়ে গেছে। এটা একটা ভয়াবহ একটা বিপর্যয়। মহামারী আমাদেরকে নানাভাবে বিপর্যস্ত করেছে, শিক্ষা জীবনকেও। একটু সংক্ষিপ্ত মন্তব্য শুনবো আপনার কাছে 1 মিনিটে। ধন্যবাদ। আসলে আমাদের প্রায় 2 কোটির মতো আমাদের প্রাইমারি স্কুলে শিক্ষার্থীরা পড়াশোনা করে থাকে। এর মধ্যে কিন্ডারগার্টেন থেকে শুরু করে সরকারি এবং বেসরকারি, এর মধ্যে আমাদের 1 কোটি স্টুডেন্টে পড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আমরা দেখতে পাচ্ছি যে গত 1-1.5 বছরে আমাদের প্রায় 30% স্টুডেন্ট অলরেডি ঝরে গেছে। এমনকি আমি অনেক ব্যক্তিগতভাবে অনেক স্টুডেন্টের সাথে কথা বলেছি, ওরা বলছে কোনোদিন আর স্কুলে যাবে না। আবার দেখেন যে 3 বছর 4 বছর 5 বছরের যে বাচ্চাগুলো স্কুলে যাওয়ার কথা, করোনার কারণে তারা স্কুল কি জিনিস তারা বুঝতেছে না। কারণ আমরা বিভিন্ন ভাবে উদ্বুদ্ধ করে শ্রমিকের সন্তান, গরিবের সন্তান, এদেরকে প্রাইমারি স্কুলগুলোতে নেওয়া হচ্ছিল, এমনকি তারা যাচ্ছিল, কিন্তু এই করোনায় কিন্তু আমাদের শেষ করে দিল। আর আমাদের উচ্চশিক্ষার কথা বলছেন, আমাদের ছাত্ররা টিকা দিচ্ছে। আমাদের বিশ্ববিদ্যালয় পর্যায়ে আমাদের প্রায় 50% উপর স্টুডেন্ট অলরেডি 1 ডোজের বেশি টিকা দিয়ে দিয়েছে। এর মধ্যে যাদের এনআইডি কার্ড নেই ওদেরও বিশেষ ব্যবস্থা করা হচ্ছে, এমনকি আমাদের প্রায় 40 লক্ষের মতো জাতীয় বিশ্ববিদ্যালয় এবং আমাদের সরকারি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রায় 5 লক্ষের মতো স্টুডেন্ট, এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় প্রায় 3 লক্ষের মতো স্টুডেন্ট, আমাদের 8 লক্ষ স্টুডেন্ট। আর আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় মিলিয়ে আমাদের বিশ্ববিদ্যালয় পর্যায়ে আমাদের প্রায় 40 লক্ষ স্টুডেন্ট। এর মধ্যে আমার মনে হয় সবাই রেজিস্ট্রেশনের আওতায় চলে গিয়েছে। এর মধ্যে আমরা আশা করবো যে করোনা সংক্রমণটা কমলেই অচিরে কারণ আমরা অনলাইনে আমরা ইতিমধ্যে আমরা ক্লাস করছি, কিন্তু সেটা খুব অপ্রতুল, সেটা কিন্তু পর্যাপ্ত না, সেদিকেও আমরা রাখছি। আমরা আশা করবো যে সংক্রমণটা যদি নিয়ন্ত্রণে আসে, আর আমাদের ছাত্ররা শিক্ষকরা অলমোস্ট টিকা দেওয়া হয়ে গেছে, আর আমাদের ছাত্ররা যদি টিকা নেওয়া হয় তাহলে আমরা আশা করবো যে যেহেতু 18 বছর 7 তারিখ থেকে করতেছে, আমরা আশা করি যে অচিরে আমরা ইউনিভার্সিটি গুলো খুলতে পারবো। সে আশায় আমরা তাকিয়ে আছি যে আমরা অচিরে আমরা আবার বিশ্ববিদ্যালয় খুলবো, আমাদের শিক্ষাঙ্গন খুলবো, আমাদের ছাত্ররা আবার পড়াশোনা করবে। আর যেখানে প্রাইমারি স্কুলে যারা ঝরে গেল, সে ঝরে পড়া স্টুডেন্টদেরকে কিভাবে উদ্বুদ্ধ করে আবার স্কুলে আনা যায়। আমি পূর্বেও বলেছিলাম যে আমরা ওদের মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা করে ওদের বাড়িতে বাবা মাকে বলবো যে আপনার ছেলেকে স্কুলে পাঠান, আমরা দুপুরে খাওয়া দেবো। এভাবে বিশেষ ব্যবস্থা করে আমরা, আমার মনে হয় সেই জায়গায় আমরা আসতে পারবো বলে আমি মনে করি। ধন্যবাদ প্রফেসর নিজামুল হক ভূঁইয়া। আমি শেষ মন্তব্য নিব ডক্টর মোস্তাক হোসেনের কাছে। একটি বেসিক প্রশ্ন, সেটি আমাদের মোবাশ্বের ভাই বললেন যে হোটেলে যে যারা যাবে তাদের ভাড়া গুনবে কিভাবে, ভাড়া গুনবে কারা, কিভাবে, কি প্রক্রিয়া? কোনো সিদ্ধান্ত হয়, তবে যেহেতু সরকারি ব্যবস্থাপনা, এক্ষেত্রে অবশ্যই সরকারকে এই বিষয়ে তারা বহন করবেন, কিন্তু সরকারের একার পক্ষে যখন রোগীর সংখ্যা বেড়ে যাবে হয়তো বাস্তব কারণে সম্ভব হবে না। এক্ষেত্রে হয়তো কন্ট্রিবিউশন নিতে হবে, যে সমস্ত রোগী আংশিক বহন করতে পারবেন, কিংবা স্থানীয় সরকার নেতৃবৃন্দ বা একটা ব্যবস্থা করতে হবে। কিন্তু এটি করলে আমরা যে খরচটা হবে তার তুলনায় অনেক গুণ বেশি আমরা একটা বেনিফিট পাবো, কারণ একজন রোগীকে যদি আইসিইউতে পাঠাতে হয় সেক্ষেত্রে তো সরকারকেই বহন করতে হচ্ছে। কাজেই সেই তার একটা অতি ক্ষুদ্র অংশ যদি আমরা হোটেলে রেখে খরচটা বহন করি, এবং আমরা আহ্বান জানাই যারা খরচটা ব্যয় বহন করতে পারবে তারা স্বেচ্ছায় তারা সেখানে কন্ট্রিবিউট করবেন। এভাবে কিন্তু আমাদের এটা করতে হবে, না হলে কিন্তু আমরা আরো অনেক বড় খরচ এবং আরো আর্থিক ক্ষতির সম্মুখীন হব, এবং মহামারীর অন্যান্য যে ক্ষতি, বহুমাত্রিক ক্ষতি, সেই বিষয়টা তো আছে। টিকার প্রসঙ্গটি ডক্টর মোস্তাক, টিকার প্রসঙ্গটি বলছিলেন আপনি। হ্যাঁ, টিকা আশা করি টিকা, তবে একটা জিনিস আমি সবাইকে অনুরোধ করব, টিকা যেন আমরা আমাদের পরিবারের আত্মীয় স্বজনদের মধ্যে যাদের বয়স 60-এর ঊর্ধ্বে আছে, প্রবীণ, তাদেরকে যেন সবচেয়ে আগে আমরা টিকাটা দিয়ে নিই, এবং যাদের অন্যান্য অসুখ বিষয় আগে থেকেই আছে, দীর্ঘমেয়াদী অসুখ বলি আমরা, অসংক্রামক ব্যাধিও বলা হয়, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ক্যান্সার, অ্যাজমা, তাদেরকে আমাদের আগে টিকা দিয়ে নিতে হবে। এবং যারা ফ্রন্ট লাইনার, সম্মুখ সারির যোদ্ধা, যারা মানুষের সাথে মিশতে বাধ্য হয়, যেমন
স্বাস্থ্যকর্মী, পুলিশ, গণমাধ্যম কর্মী, গ্যাস, পানি, বিদ্যুৎ ইত্যাদি, তাদেরকে আমরা যেন সবসময় অগ্রাধিকার রাখি। প্রতিদিন টিকা দেওয়ার প্রথম আওয়ারটা প্রথম 1-2 ঘন্টা তাদের জন্য বরাদ্দ রাখা হয়েছে। তখন যেন আমরা অন্যরা সেখানে ভিড় না করি, তাদেরকে টিকা দিতে আমরা উৎসাহিত করি, উদ্বুদ্ধ করি, সাহায্য করি। তাহলে নিশ্চয়ই আমরা আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণটা আমরা অনেক কমাতে পারবো। শেষ মন্তব্য স্থপতি মোবাশ্বের হোসেন, শেষ মন্তব্য আপনার। না, আমি তো মনে করি, দেখেন, খুবই আমি আশাবাদী। আমরা যদি পক্স বাংলাদেশ থেকে সরাতে পারি, টিউবারকুলোসিস বাংলাদেশ থেকে সরাতে পারি, কন্ট্রোলের ভিতরে আনতে পারি, আমরা কেন আনতে পারবো না? আমার কাছে কষ্ট লাগে, দেশ যত উন্নতির দিকে যাচ্ছে সমন্বয়হীনতা কেন তত বেশি হচ্ছে। সমন্বয় যদি আমরা করতে পারি, আমরা যদি এই কাজটিকে যদি সবাই মিলে করতে পারি, যে কথা মুস্তাক ভাই এবং বললেন, আমাদের ছাত্রদেরকেও আমরা এই জায়গাতে নিয়ে আসতে পারবো। এবং আমি প্রচন্ড রকম আশাবাদী যে যেভাবে টিকা দেওয়া হচ্ছে সেটি যদি সঠিক পদ্ধতিতে প্রত্যেকটি মানুষের কাছে যায়। কিছু কিছু লোক আছে যারা টিকা বিরোধী বক্তব্য দিচ্ছে, তাদের ব্যাপারে আমি মনে করি কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া উচিত। কারণ তুমি মরতে পারো, কিন্তু তুমি মরার আমার মৃত্যুর কারণ হতে পারো না। দ্যাট ইজ অ্যাটেম্প্ট টু মার্ডার। তুমি টিকা দিও না, কিন্তু তুমি টিকা না দেওয়াতে আমার মৃত্যু হবে, সেটা তো সরকার মানতে পারে না। এই জায়গাতে আমি কঠোর ব্যবস্থা করছি, মনে করি সরকারের এই ব্যাপারে খোঁজ নেওয়া উচিত এবং যারা এই ধরনের কথাবার্তা বলে তাদেরকে সরাসরি নিয়ে জেলখানায় বসানো উচিত। আর কোনো ব্যত্যয় করা উচিত না। সময় কিন্তু হাতের বাইরে চলে যাচ্ছে। 2 বছরের মতন আমাদের সন্তানরা লেখাপড়ার বাইরে আছে। তার মানে এই 2 বছরের সন্তানরা যখন 30 বছর পরে বাংলাদেশের নেতৃস্থানীয় নেতা হবে, কি নেতা হবে আপনি বুঝতে পারছেন? কি ধরনের সেক্রেটারি হবেন এনারা বুঝতে পারছেন? সেই সময়টার জন্য আমি সবচেয়ে বেশি ভীত। যেরকম আমাদের মেধাকে ধ্বংস করে গেছিল পাকিস্তান, 30 বছর আমাদেরকে মিলিটারির জিঞ্জিরে থাকতে হয়েছে। তারা এই কাজটি করে গেছিল যাতে মেধাশূন্য বাংলাদেশ। ধন্যবাদ। মেধাশূন্য বাংলাদেশ করতে চাই না। অনেক ধন্যবাদ সরকারের সাথে। অনেক ধন্যবাদ স্থপতি মোবাশ্বের হোসেন, প্রফেসর ডক্টর নিজামুল হক ভূঁইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং ডক্টর মোস্তাক হোসেন আপনাকেও অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা 3 জন বিশিষ্ট অতিথির কথা শুনলাম। সবাই উদ্বেগের কথা বলেছেন এবং সেই সঙ্গে সচেতন হওয়ার কথা বলেছেন, এবং যে কার্যক্রমগুলো নেওয়া হচ্ছে, পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে, সেগুলো মেনে চলার জন্য এবং সেগুলো যথাযথভাবে বাস্তবায়ন করার কথা বলছেন, সমন্বয়ের ভিত্তিতে করার কথা বলছেন। একই সঙ্গে টিকা কার্যক্রমটি আরও জোরালো হবে, আরও জোরদার হবে, সে বিষয়েও তারা মতামত দিয়েছেন। আগামী দিনগুলোতে আমরা আশা করছি যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এর ফলে কোভিড সংক্রমণ কমবে, মৃত্যু হার কমবে, এবং যে লকডাউন পরিস্থিতি সেটার কিছুটা হলেও আমরা সুফল দৃশ্যমান হবে, এই আশাবাদ রেখে আজকের অনুষ্ঠান এখানে আমরা শেষ করছি। সবাই ভালো থাকবেন, ব্যক্তিগত সুরক্ষাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই কাজেই সবাই মাস্ক পরবেন, সার্বক্ষণিক মাস্ক পরার চেষ্টা করুন, এবং যথাযথভাবে শারীরিক দূরত্ব, সামাজিক দূরত্ব যাই বলা হোক না কেন সেগুলো রক্ষা করে চলা, এবং নিয়মিত হাত ধোয়া, এই বিষয়গুলো মেনে চলার অনুরোধ রাখছি আপনাদের সবার প্রতি। ভালো থাকবেন, দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে। চাইলে আপনারা অনলাইনে অনুষ্ঠানটি দেখতে পারেন, ভিজিট করুন ntvbd.com। এছাড়া ইউটিউব, ভেরিফাইড ফেসবুক পেজ, জনপ্রিয় অনুষ্ঠানগুলো আমাদের সেখানেও আপনারা দেখে নিতে পারেন, খবরের আপডেটও পেতে পারেন। ভালো থাকবেন সবাই।